রবীন্দ্র প্রবন্ধ বিচিত্র প্রবন্ধ এর অন্তর্গত ছোট নাগপুর প্রবন্ধটি আজকের পাঠ্য। শুরু হচ্ছে প্রবন্ধ ছোট নাগপুর। এই প্রবন্ধের একটি ছোট্ট টিকায় নানা কথা বলে একটি টিকাতে রবীন্দ্রনাথ বলেছেন যে এটি কোনো নিরবচ্ছিন্ন প্রবন্ধ নয়, ভারতী ও বালক পত্রিকা থেকে সংগৃহীত। প্রবন্ধটি সংশোধিত ও পরিবর্তিত আকারে প্রকাশিত বলে এই গ্রন্থে মুদ্রিত হলো না। বিশ্বভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর অনুসরণে পুস্তক আকারে অপ্রকাশিত প্রবন্ধবলীর সঙ্গে বিবিধ প্রসঙ্গ শিরোনামে প্রবন্ধটি এই রচনাবলীর অন্য খণ্ডে মুদ্রিত হবে। এটি সম্পাদকের কথা, রবীন্দ্রনাথ বলেছি, রবীন্দ্রনাথ নয়, এটি সম্পাদকের কথা। শুরু হচ্ছে রবীন্দ্র প্রবন্ধ ছোট নাগপুর। রাত্রে হাবড়ায় রেলগাড়িতে চড়িলাম। গাড়ির ঝাঁকানিতে নাড়া পাইয়া ঘুমটা যেন ঘোলাইয়া যায়। চেতনায় ঘুমে, স্বপ্ন জাগরণে খিচুড়ি পাকাইয়া যায়। মাঝে মাঝে আলো শ্রেণী, ঘণ্টার ধ্বনি, কোলাহল, বিচিত্র আওয়াজে স্টেশনের নাম হাঁকা, আবার ঠং 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 তিনটে ঘণ্টার শব্দে মুহূর্তের মধ্যে সমস্ত অন্তর্হিত, সমস্ত অন্ধকার, সমস্ত নিস্তব্ধ, কেবল স্তিমিত তারা নিশিথিনীর মধ্যে গাড়ির চাকার অবিশ্রাম শব্দ। সেই শব্দের তালে তালে মাথার ভিতরে সৃষ্টি ছাড়া স্বপ্নের দল সমস্ত রাত্রি ধরিয়া নৃত্য করিতে থাকে। রাত 4টার সময় মধুপুর স্টেশনে গাড়ি বদল করিতে হইল। অন্ধকার মিলাইয়া আসিলে পর প্রভাতের আলোকে গাড়ির জানালায় বসিয়া বাহিরে চাহিয়া দেখিলাম। গাড়ি অবিশ্রাম অগ্রসর হইতে লাগিল। ভাঙা মাঠের এক এক জায়গায় শুষ্ক নদীর বালুকা রেখা দেখা যায়। সেই নদীর পথে বড় বড় কালো কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতন বাহির হইয়া পড়িয়াছে। মাঝে মাঝে এক একটা মুন্ডের মতন পাহাড় দেখা যাইতেছে। দূরের পাহাড়গুলি ঘন নীল, যেন আকাশের নীল মেঘ খেলা করিতে আসিয়া পৃথিবীতে ধরা পড়িয়াছে। আকাশে উড়িবার জন্য যেন পাখা তুলিয়াছে, কিন্তু বাঁধা আছে বলিয়া উড়িতে পারিতেছে না। আকাশ হইতে তাহার স্বজাতীয় মেঘেরা আসিয়া তাহার সঙ্গে কোলাকুলি করিয়া যাইতেছে। ওই দেখো, পাথরের মতন কালো ঝাঁকড়া চুলের ঝুঁটি বাঁধা মানুষ, হাতে একটা লাঠি লইয়া দাঁড়াইয়া, দুটো মহিষের ঘাড়ে একটা লাঙল জোড়া। এখনও চাষ আরম্ভ হয় নাই, তাহারা স্থির হইয়া রেলগাড়ির দিকে তাকাইয়া আছে। মাঝে মাঝে এক একটা জায়গা ঘৃতকুমারীর বেড়া দিয়া ঘেরা, পরিষ্কার তকতক করিতেছে। মাঝখানে একটা বাঁধানো ইঁদারা। চারিদিক বড় শুষ্ক দেখাইতেছে। পাতলা লম্বা শুকনো সাদা ঘাসগুলো কেমন যেন পাকা চুলের মতো দেখাইতেছে। বেঁটে মেটে পত্রহীন গুল্মগুলি শুকাইয়া বাঁকিয়া কালো হইয়া গেছে। দূরে দূরে এক একটা তাল গাছ ছোট্ট মাথা ও একখানি দীর্ঘ পা লইয়া দাঁড়াইয়া আছে। মাঝে মাঝে এক একটা অশ্বত্থ গাছ, আম গাছও দেখা যায়। শুষ্ক ক্ষেত্রের মধ্যে একটিমাত্র পুরাতন কুটিরের চালশূন্য ভাঙা ভিত্তি নিজের ছায়ার দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে। কাছে একটা মস্ত গাছের দগ্ধ গুঁড়ির খানিকটা। সকালে 6টার সময় গিরিধি স্টেশনে গিয়া পৌঁছিলাম। আর রেলগাড়ি নাই। এখান হইতে ডাকগাড়িতে যাইতে হইবে। ডাকগাড়ি মানুষের টানিয়া লইয়া যায়। একে কি আর গাড়ি বলে? 4টে চাকার উপর একটা ছোট্ট খাঁচা মাত্র। সর্বপ্রথমে গিরিধি ডাকবাংলায় গিয়া স্নানাহার করিয়া লওয়া গেল। ডাকবাংলার যত দূরে যাই ঘাসের চিহ্ন নাই, মাঝে মাঝে গোটা কত গাছ আছে। চারিদিকে যেন রাঙামাটির ঢেউ উঠিয়াছে। একটা রোগা টাটু ঘোড়া গাছের তলায় বাঁধা, চারিদিকে চাহিয়া কি যে খাইবে তা ভাবিয়া পাইতেছে না। কোনো কাজ না থাকাতে গাছের গুড়িতে গা ঘষিয়া গা চুলকাইতেছে। আর একটা গাছে একটা ছাগল লম্বা দড়িতে বাঁধা, সে বিস্তর গবেষণার শাকের মতন একটু একটু সবুজ উদ্ভিদ পদার্থ পটপট করিয়া ছিঁড়িতেছে। এখান হইতে যাত্রা করা গেল। পাহাড়ে রাস্তা। সম্মুখে পশ্চাতে চাহিয়া দেখিলে অনেক দূর পর্যন্ত দেখা যায় শুষ্ক শূন্য সুবিস্তৃত প্রান্তরের মধ্যে সাপের মতো আঁকিয়া বাঁকিয়া ছায়াহীন সুদীর্ঘ পথ রৌদ্রে শুকাইয়া আছে। একবার কষ্টে শিষ্টে টানিয়া ঠেলিয়া গাড়ি চড়াও রাস্তার উপর তুলিতেছে, একবার গাড়ি গড়গড় করিয়া দ্রুতবেগে ঢালু রাস্তায় নামিয়া যাইতেছে। ক্রমে চলিতে চলিতে আশপাশে পাহাড় দেখা দিতে লাগিল। লম্বা লম্বা সরু সরু শালগাছ, উইয়ের ঢিপি, কাটা গাছের গুঁড়ি, স্থানে স্থানে এক একটা পাহাড় আগাগোড়া কেবল দীর্ঘ সরু পত্র লেশ ও শূন্য গাছে আচ্ছন্ন। উপবাসী গাছগুলো তাহাদের শুষ্ক শীর্ণ অস্থিময় দীর্ঘ আঙুল আকাশের দিকে তুলিয়া আছে। এই পাহাড়গুলিকে দেখিলে মনে হয় যেন ইহারা সহস্র তীরবিদ্ধ হইয়াছে, যেন ভীষ্মের সরসজ্জা হইয়াছে। আকাশে মেঘ করিয়া আসিয়া অল্প অল্প বৃষ্টি আরম্ভ হইয়াছে।
কুলিরা গাড়ি টানিতে টানিতে মাঝে মাঝে বিকট চিৎকার করিয়া উঠিতেছে, মাঝে মাঝে পথের নুড়িতে হোঁচট খাইয়া গাড়িটা অত্যন্ত চমকিয়া উঠিতেছে। মাঝে এক জায়গায় পথ অবসান হইয়া বিস্তৃত বালুকা সজ্জায় একটি ক্ষীণ নদীর রেখা দেখা দিল। নদীর নাম জিজ্ঞাসা করাতে কুলিরা কইল, বরাকর নদী। টানাটানি করিয়া গাড়ি এই নদীর উপর দিয়া পার করিয়া আবার রাস্তায় তুলিল। রাস্তার দুই পাশে ডোবাতে জল দাঁড়াইয়াছে, তাহাতে 4-5টা মহিষ পরস্পরের গায়ে মাথা রাখিয়া অর্ধেক শরীর ডুবাইয়া আছে। পরম অলস্য ভরে আমাদের দিকে একবার কটাক্ষপাত করিতেছে মাত্র। যখন সন্ধ্যা আসিল, আমরা গাড়ি হইতে নামিয়া হাঁটিয়া চলিলাম। অদূরে 2টি পাহাড় দেখা যাইতেছে, তাহার মধ্যে দিয়া উঠিয়া নামিয়া পথ গিয়াছে। যেখানেই চাহি চারিদিকে কোনো লোক নাই, লোকালয় শূন্য, লোকালয় নাই, শস্য নাই, চষা মাঠ নাই, চারিদিকে উঁচু নিচু পৃথিবী, নিস্তব্ধ নিঃশব্দ কঠিন সমুদ্রের মতন ধুধু করিতেছে। দিক দিগন্তের উপরে গোধূলির চিকচিকে সোনালি আঁধারের ছায়া আসিয়া পড়িয়াছে। কোথাও জনমানব জীবজন্তু নাই বটে, তবু মনে হয় এই সুবিস্তীর্ণ ভূমিসজ্জায় যেন কোন এক বিরাট পুরুষের জন্য নিদ্রার আয়োজন হইতেছে। কে যেন প্রহরীর ন্যায় মুখে আঙুল দিয়া দাঁড়াইয়া, তাই সকলে ভয়ে নিঃশ্বাস রোধ করিয়া আছে। দূর হইতে উপছায়ার মতন একটি পথিক ঘোড়ার পিঠে বোঝা দিয়া আমাদের পাশ দিয়া ধীরে ধীরে চলিয়া গেল। রাত্রিটা কোনো মতে জাগিয়া ঘুমাইয়া পাশ ফিরিয়া কাটিয়া গেল। জাগিয়া উঠিয়া দেখি বামে ঘনপত্রময় বন, গাছে গাছে লতা, ভূমি নানাবিধ গুল্মে আচ্ছন্ন। বনের মাথার উপর দিয়ে দূর পাহাড়ের নীল শিখর দেখা যাইতেছে। মস্ত মস্ত পাথরের ফাটলে এক একটা গাছ, তাহাদের ক্ষুদিত শিকড়গুলি দীর্ঘ হইয়া চারিদিক হইতে বাহির হইয়া পড়িয়াছে। পাথরখানাকে বিদীর্ণ করিয়া তাহারা কঠিন মুঠি দিয়া খাদ্য আঁকড়িয়া ধরিতে চায়। সহসা বামে জঙ্গল কোথায় গেল? সুদূর বিস্তৃত মাঠ, দূরে গরু চলিতেছে, তাহাদিগকে ছাগলের মতন ছোট ছোট দেখাইতেছে। মহিষ কিংবা গরুর কাঁধে লাঙল দিয়া পশুর লাঙ্গুল মলিয়া চাষারা চাষ করিতেছে। চষা মাঠ বামে পাহাড়ের উপর সোপানে সোপানে থাকে উঠিয়াছে। বেলা 3টার সময় হাজারিবাগের ডাকবাংলোয় আসিয়া পৌঁছিলাম। প্রশস্ত প্রান্তরের মধ্যে হাজারিবাগ শহরটি অতি পরিষ্কার দেখা যাইতেছে। শহরিক ভাব বড় নাই। গলিঘুঁজি, আবর্জনা, নর্দমা, ঘেঁষাঘেঁষি, গোলমাল, গাড়ি ঘোড়া, ধুলোকাদা, মশামাছি এই সকলের প্রাদুর্ভাব বড় নাই। মাঠ, পাহাড়, গাছপালার মধ্যে শহরটি তকতক করিতেছে। একদিন কাটিয়া গেল। এখন দুপুরবেলা। ডাকবাংলার বারান্দার সম্মুখে কেদারায় একলা চুপ করিয়া বসিয়া আছি। আকাশ সুনীল, 2 খণ্ড শীর্ণ মেঘ সাদা পাল তুলিয়া চলিয়াছে। অল্প অল্প বাতাস আসিতেছে। একরকম মেঠো মেঠো ঘেঁষো ঘেঁষো গন্ধ পাওয়া যাইতেছে। বারান্দার চালের উপর একটা কাঠবেড়ালি 2টি শালিক বারান্দায় আসিয়া চকিতভাবে পুচ্ছ নাচাইয়া লাপাইতেছে। পাশের রাস্তা দিয়া গরু লইয়া যাইতেছে, তাহাদের গলার ঘণ্টার ঠুং ঠুং শব্দ উঠিতেছে। লোকজনেরা কেউ ছাতা মাথায় দিয়া, কেউ কাঁধে মোট লইয়া, কেউ 2-1টা গরু তাড়াইয়া, কেউ একটা ছোট্ট টাট্টুর উপর চড়িয়া রাস্তা দিয়া অতি ধীরে সুস্থে চলিতেছে। কোলাহল নাই, ব্যস্ততা নাই, মুখে ভাবনার চিহ্ন নাই। দেখিলে মনে হয় এখানকার মানবজীবন দ্রুত ইঞ্জিনের মতন হাঁসফাঁস করিয়া অথবা গুরুভারাক্রান্ত গরুর গাড়ির চাকার মতন আর্তনাদ করিতে করিতে চলিতেছে না। গাছের তলা দিয়া একটুখানি শীতল নির্ঝর যেমন ছায়ায় ছায়ায় কুলকুল করিয়া যায়, জীবন তেমনি করিয়া যাইতেছে। সম্মুখে ওই আদালত, কিন্তু এখানকার আদালতেও তেমন কঠোর মূর্তি নয়। ভিতরের যখন উকিলে শ্যামলায় লড়াই বাঁধিয়াছে, তখন বাইরের অসৎ গাছ হইতে 2 পাপিয়া অবিশ্রাম উত্তর প্রত্যুত্তর চলিতেছে। বিচার প্রার্থী লোকেরা আম গাছের ছায়ায় বসিয়া জটলা করিয়া হাহা করিয়া হাসিতেছে। এখান হইতে শুনিতে পাইতেছি। মাঝে মাঝে আদালত হইতে মধ্যাহ্নের ঘণ্টা বাজিতেছে। চারিদিকে যেন জীবনের মৃদুমন্দ গতি। তখন এই ঘণ্টার শব্দ শুনিলে টের পাওয়া যায় যে শৈথিল্যের স্রোতে সময় ভাসিয়া যায় নাই। সময় মাঝখানে দাঁড়াইয়া প্রতি ঘণ্টায় লৌহ কণ্ঠে বলিতেছে, আর কেহ জাগুক না জাগুক আমি জাগিয়া আছি। কিন্তু লেখকের অবস্থা ঠিক সেরূপ নয়। আমার চোখে তন্দ্রা আসিতেছে। আষাঢ় 1292 সমাপ্ত।